সবাইকে স্বাগত জানাচ্ছি অল স্পোর্ট এবিপি চ্যানেলে এবং বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ নিয়ে আমি বেশ এক্সাইটেড। আগামীকাল সন্ধ্যা 6টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ। 22 এবং 24 তারিখ হবে আরও দুটো খেলা এবং এই সিরিজের আগে এবং প্রথম ম্যাচের আগে একটা পরিপূর্ণ প্রিভিউর জন্য যা যা প্রয়োজন সেসব জিনিস নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। প্রথমেই মিরপুর নিয়ে একটা ধারণা আপনাদেরকে দিতে চাই। জুলাই মাসটা সাধারণত বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অফ সিজন থাকে, কারণ সেখানে ভরপুর বৃষ্টি হয় এবং এই বৃষ্টির সময়ে আন্তর্জাতিক কোনো ক্রিকেট খেলা হয়ই না বলতে গেলে, ডোমেস্টিক ক্রিকেটও না পারতে হয়। এবং বৃষ্টির এমনই একটা প্রভাব থাকে, আমার মনে হয় না উইকেটগুলো ঠিকমতো প্রিপেয়ার করার সুযোগ থাকে কিংবা আউটফিল্ডও ঠিকমতো প্রিপেয়ার করার সুযোগ থাকে। এবং আমরা যদি মিরপুরের হিস্ট্রির দিকে তাকাই, এই ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুরো সময়ের ভেতরে বা পুরো ইতিহাসে একবারই মাত্র জুলাই মাসে খেলা অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং সেটা 2015-তে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকাকে একটা পূর্ণাঙ্গ সিরিজের আমন্ত্রণ জানায়। সাউথ আফ্রিকা বাংলাদেশের এই পূর্ণাঙ্গ সিরিজের প্রথম ধাপটা ছিল দুটো টি-20 ম্যাচ, দুটোই হয়েছিল মিরপুরে জুলাইয়ের 5 এবং 7 তারিখ। ওই দুটো ম্যাচে সাউথ আফ্রিকা বাংলাদেশকে খুব সহজেই হারিয়ে দেয়, খুব হাই স্কোরিং ম্যাচ হয়নি, স্পিনাররা দাপট দেখিয়েছিলেন এবং বাংলাদেশ সেই দুটো ম্যাচ হেরে গিয়েছিল। উইকেটটা খুব একটা ব্যাটিং বান্ধব ছিল না। এরপর 3 ম্যাচের ওডিআই সিরিজ, যেখানে বাংলাদেশ ঐতিহাসিকভাবে সাউথ আফ্রিকাকে 2-1 সিরিজ হারায়, সেটাও জুলাইতে অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই ম্যাচগুলোও ছিল লো স্কোরিং। সেই ম্যাচেও আসলে যারা পেস ভ্যারি করেন, যারা স্লোয়ার বল করেন, যারা স্পিন করেন, তাদের জন্য একটা সুবিধাজনক উইকেট সেই সময়টা আমরা দেখেছি। আমার মনে হচ্ছে এই উইকেটটা খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার কথা নয়, একটুখানি স্টিকি হওয়ার কথা, একটুখানি বলটা গ্রিপ করে আসার কথা, ধরে আসার কথা। সো সেই ব্যাপারটা নিশ্চয়ই মাথায় রাখবেন দুটো দল যখন তারা তাদের স্টার্টিং 11 নিয়ে চিন্তা ভাবনা করবেন। স্টিকি উইকেট যেহেতু, স্টার্টিং 11 নিয়ে নিশ্চয়ই একটা আলোচনা থাকতে পারে। বাংলাদেশ এবং পাকিস্তান কিভাবে তাদের প্রাথমিক একাদশটা সাজাবে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে মাত্রই 2-1 টি-20 সিরিজটা হারিয়ে এসেছে তাদের ঘরের মাটিতে এবং বেশ উজ্জীবিত হয়ে বাংলাদেশের এই একই স্কোয়াড, কোনো পরিবর্তন ছাড়াই পুরো স্কোয়াডটাই পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে। এই স্কোয়াডের মধ্য থেকে যখন স্টার্টিং 11টা বাংলাদেশ পিক করবে আগামীকালের ম্যাচের জন্য, ডেফিনেটলি উইকেটের সারফেসটা নিয়ে তাদের চিন্তাভাবনা করতে হবে। এবং লিটন কুমার দাস যখন সিরিজটা জিতেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে, তখন কিন্তু তিনি বলেছেন যে আমি এমন একজন ক্যাপ্টেন, আমি সারফেস বিবেচনায় টিম নির্বাচন করি, আমি প্লেয়ারদের উপর খুব বেশি চিন্তা করি না, সারফেস যাকে সাপোর্ট করবে তিনি দলে জায়গা পেয়ে যাবেন। সেরকম একটা ব্যাপার কিন্তু তিনি মেনশন করেছেন, অর্থাৎ তিনি একজন থিঙ্কিং ক্যাপ্টেন। সো সেখান থেকে যদি চিন্তা করি, ডেফিনেটলি লিটন কুমার দাস আগামীকালের ম্যাচটা নিয়ে বেশ কয়েকটা স্পট নিয়ে চিন্তা করবেন তিনি এবং তার টিম ম্যানেজমেন্ট। একদম শুরু থেকে যদি আসি, যেগুলো আসলে নির্ঝঞ্ঝাট, কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটিং। আমার মনে হয় সেখানে লাইন আপেও কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। শুরু থেকেই তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, আমার মনে হচ্ছে এই টপ 6টা নিয়ে আর কোনো কাটাছেড়া করার কিছু নেই। দে পিক দেম সেলস আউট। এবং নাইম শেখ, যিনি অপর ব্যাটার রয়েছেন স্কোয়াডের মধ্যে, আমার মনে হয় না আগামীকাল তিনি সুযোগটা পাচ্ছেন। শামীম পাটোয়ারিকে রাখার আরও একটা বড় কারণ হচ্ছে তিনি রিসেন্টলি দুর্দান্ত ফর্মে তো আছেনই, 360 ডিগ্রি পারফরমেন্স তিনি দিচ্ছেন বল হাতে, ব্যাট হাতে, ফিল্ডিংয়ে। এবং আগামীকাল তার অফ স্পিনটাও হয়তো বাংলাদেশ কাজে লাগাতে চাইবে, কারণ পাকিস্তান দলটায় যখন আসবো তখনই কিন্তু ব্যাপারটা চলে আসবে যে পাকিস্তানের টপ 8 ব্যাটারদের মধ্যে 4 জন বাহাতি ব্যাটার আছেন, অর্থাৎ অফ স্পিন বোলিংটা হয়তো বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট একটা অপশন হয়ে যেতে পারে। এরপর নাম্বার 7-এ শেখ মেহেদী, গত ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, ডেফিনেটলি তাকে 7 নম্বরে বাংলাদেশ দেখবে। তারপর রিশাদ হোসেন রয়েছেন 8-এ। তারপরের 3টা পজিশনের মধ্যে মুস্তাফিজুর রহমান ডেফিনেটলি থাকবেন। 2015-তে মুস্তাফিজের ডেবিউ হয়েছিল এই মিরপুরের মাটিতেই এবং এই পাকিস্তানের বিরুদ্ধেই, এবং প্রথম ম্যাচেই মুস্তাফিজ 20 রানে 2টো উইকেট তুলে নিয়েছিলেন, যার মধ্যে শাহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজও ছিল। অর্থাৎ মুস্তাফিজুর রহমান তার 110তম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ যখন মিরপুরে আবার খেলতে আসবেন, তার 10 বছর পূর্তিতে পাকিস্তানের এগেনস্টে আবারও আমার মনে হয় তিনি নিশ্চয়ই ভালো কিছু করতে চাইবেন। এবং উইকেটটা যদি স্টিকি হয়, উইকেটটা যদি স্লো হয়, মুস্তাফিজের জন্য এটা একেবারে টেইলার মেড একটা উইকেট আমার কাছে অন্তত মনে হয়। এই সিরিজের 3টা ম্যাচেই তার আসলে খেলে ফেলা উচিত যদি তিনি ইনজুর্ড না থাকেন। এরপরে আসে বাকি দুটো পজিশন। বাংলাদেশ কি একজন অতিরিক্ত স্পিনার নিয়ে খেলবে নাকি 2 জন পেসারকে ইনক্লুড করবে মুস্তাফিজের পাশাপাশি, সেটা এখন একটা চিন্তার বিষয় হতে পারে। এখন কম্পিটিশনটা কাদের মধ্যে হবে? একটা স্পটের জন্য আমার মনে হচ্ছে তাসকিন এবং শরীফুল, দ্বিতীয় পেসারের যে জায়গাটা, সেটা তাসকিন বা শরীফুলের মধ্যে যে কোনো একজন হয়তো সুযোগ পাবেন। গত ম্যাচটা শরীফুল এক্সপেন্সিভ ছিলেন, 50 রান দিয়েছেন, তবে তার ইমিডিয়েট আগের ম্যাচটায় তিনি কিন্তু দুর্দান্ত বল করেছিলেন। তাসকিন তিনি ফিটনেস জনিত সমস্যা নিয়ে ভুগছেন, সুতরাং তার ওই ব্যাপারটাও একটা
চিন্তার ব্যাপার রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে তাসকিন শরীফুলের মধ্যে যদি একজন প্রপার পেসারকে চিন্তা করতে হয় মুস্তাফিজের সঙ্গে, শরীফুলই হয়তো সেই সুযোগটা পেয়ে যেতে পারেন। আর অন্যদিকে আরও যে একটা পজিশন রয়েছে সেটার জন্য আমার মনে হচ্ছে তিনজন কম্পিট করবেন। তানজিম সাকিব অলরাউন্ড পেস বোলার, সাইফুদ্দিন আরও একজন পেস বোলিং অলরাউন্ডার, এবং নাসুম আহমেদ যিনি কিনা টি-20 স্কোয়াডে শ্রীলঙ্কা সিরিজে ছিলেন কিন্তু কোনো ম্যাচ পাননি। আমার মনে হচ্ছে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে নাসুম খুব ভালো করতে পারেন। লোয়ার অর্ডারটার ব্যাটিংটাও বেশ এফেক্টিভ, এবং আমার মনে হয় না যে ব্যাটিংটা স্ট্রেনদেন করার জন্য আমাদের সাকিব কিংবা সাইফুদ্দিনকে দরকার। আমাদের একজন প্রপার বোলার দরকার যিনি 4টা ওভার প্রপারলি করে দিবেন। সেই হিসেবটা যদি ধরি এবং উইকেটের আচরণ কেমন হতে পারে সেটাও যদি কনসিডার করি, আমার কাছে মনে হয় নাসুম আহমেদ শুড গেট দ্য টেক, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু 4টা স্পিনিং অপশন তৈরি হবে, 2জন পেস বোলিং অপশন তৈরি হবে, 6জন বোলার দিয়ে বাংলাদেশ এই ম্যাচটা খেলতে যেতে পারবে, উইচ ইজ এ ওয়েল ব্যালেন্স সাইড আমার কাছে অন্তত মনে হয়। পাকিস্তান দলটা কেমন হয়েছে? ডেফিনেটলি বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, বড় বড় তারকা যাদেরকে দেখার জন্য দর্শকরা উদ্গ্রীব হয়ে থাকেন, তারা কিন্তু এবারের স্কোয়াডেই নেই। সালমান আলী আগা মোটামুটি তরুণ একটা স্কোয়াড নিয়ে এসেছেন, যেখানে 2জন ক্রিকেটার আছেন যারা এখনো অভিষেক পাননি টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তবে পাকিস্তানের শেষ যে সিরিজটা ঘরের মাটিতে সেটা বাংলাদেশের এগেনস্টেই ছিল, এবং সেই সিরিজটা পাকিস্তান বাংলাদেশকে 3-0 ধরাশায়ী করেছিল। সুতরাং সেই যে স্কোয়াডটা বা সেই যে 11টা আছে, সেই 11-এর মধ্যেই আমার মনে হয় পাকিস্তান থাকতে চাইবে, এবং তাদের টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত খুব বেশি পরিবর্তন আমরা দেখছি না। একদম শুরু থেকে যদি যাই, সাইম আইয়ুব এবং সাহিবজাদা ফারহান তারা 2জন ওপেন করবেন। 3 নম্বরে হারিস তিনি খেলবেন, যিনি বাংলাদেশের বিরুদ্ধে লাস্ট ম্যাচটাতে একটা সেঞ্চুরিও পেয়েছিলেন, দুর্দান্ত ফর্মে আছেন তিনি। 4 নম্বরে ব্যাটিং করবেন দ্য ভেরি ভেরি ইমপ্রেসিভ হাসান নওয়াজ, যিনি বাংলাদেশকে গত সিরিজে বেশ ভুগিয়েছেন। 5 নম্বরে ক্যাপ্টেন সালমান আলী আগা। তারপর শাদাব নেমেছিলেন এর আগের ম্যাচগুলোতে, তবে শাদাব ইনজুরির কারণে এই স্কোয়াডের মধ্যে নেই। তার জায়গায় মোহাম্মদ নওয়াজকে আমরা হয়তো দেখতে পারি, একজন বাহাতি অফ স্পিনিং অলরাউন্ডার, এবং ডেফিনেটলি দলের শক্তিমত্তা খুব একটা কমে যাবে না তার ইনক্লুশনের কারণে। যদিও শাদাবের মধ্যে একটা এক্সপ্লোসিভ ব্যাটিং নেচার ছিল, নওয়াজের মধ্যে সেটা নেই, তবে নওয়াজ আই থিঙ্ক হি ক্যান ডু আ গুড জব। নওয়াজের পর আরও কিছু অলরাউন্ডার রয়েছে, খুশদিল শাহ আছেন, ফাহিম আশরাফ আছেন, যারা স্পিন এবং পেস বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে ডেফিনেটলি দলের ভিতর ঢুকে যাচ্ছেন। তারপর বোলিংটায় যখন আসি পাকিস্তানের, সেখানে খানিকটা পরিবর্তন ডেফিনেটলি হবে। হারিস রফি দলটার সাথে নাই, নাসিম শাহ নাই, শাহিন শাহ আফ্রিদিও নাই। সুতরাং আব্বাস আফ্রিদিকে এই লাইন আপটাকে লিড করতে হবে। পেস বোলিং এর নেতা হয়তো তিনি এই দলটার হয়ে যাবেন। আব্বাস আফ্রিদির সঙ্গে লেগ স্পিনার আবরার আহমেদ, তাকে হয়তো আমরা দেখবো, এবং সেই কম্পিটিশনে 2 অভিষিক্ত ক্রিকেটারের যে কোনো একজনের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং লেফট আর্ম চায়নাম্যান একজনকে আনা হয়েছে, সুফিয়ান। তিনি এর আগে 10টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ অবশ্য খেলে ফেলেছেন, তবে তিনি যদি সুযোগ পেয়ে যান তাহলে কিন্তু পাকিস্তান ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি 2 পেসার এবং সাথে বাদবাকি সব স্পিনার নিয়ে খেলার একটা পরিকল্পনা করতে পারে। তবে তিনি যদি সুযোগ না পান, সেই ক্ষেত্রে দানিয়াল অভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে। সালমান মির্জা বাহাতি পেসার, যিনি বিপিএলে খেলে গেছেন এই বছর, তার জন্য একটা সুযোগ থাকতে পারে। সো 2 দলের মধ্যেই আপনি দেখেন একটা প্রপার ব্যালেন্স আছে। পাকিস্তানের তো অন্তত 6টা বোলিং অপশন আছেই, এবং স্পিন বোলিং, পেস বোলিং অপশন আছে, লেগ স্পিন অপশন আছে, অফ স্পিন অপশন আছে, চায়নাম্যান অপশন আছে, সব ধরনের অপশন নিয়ে তারা আসবে। তবে একটা ব্যাপার নিশ্চিত করে বলা যায়, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা খানিকটা ইনএক্সপিরিয়েন্সড, এবং মিরপুরের এই ধরনের উইকেটে তাদের এই ইনএক্সপিরিয়েন্সের সুযোগটা বাংলাদেশের ব্যাটারদের অবশ্যই নিতে পারা উচিত। টসে জিতলে কি করা উচিত এই ধরনের উইকেটে? আমার কাছে ডেফিনেটলি মনে হচ্ছে যেই টিমই টসে জিতুক তাদের আসলে আগে ফিল্ডিং নেওয়াটাই উচিত। বৃষ্টির একটা প্রভাব থাকতে পারে, উইকেটের আচরণটা কেমন হবে আমরা কেউ জানি না, সুতরাং ফার্স্ট ইউসেজটা আমার মনে হয় অপোনেন্টের কাছে ঠেলে দেওয়াটাই ভালো একটা উপায় হতে পারে। এবারে দেখা যাক প্রেডিক্টেড 11 গুলো মিলে যায় কিনা, এবং সেই সাথে আমরা অবশ্যই আশা করব বাংলাদেশ আগামীকাল একটা ভালো স্টার্ট পাকিস্তানের এগেনস্টে পাবে। মিরপুরে ফিরে এসে, মিরপুরেই পাকিস্তানকে বাংলাদেশ তাদের টি-20 ইতিহাসে মাত্র 2-3 বার হারিয়েছে, তার মধ্যে 2বারই মিরপুরে হারিয়েছিল। আবারও খেলা ফিরেছে সেই মিরপুরে, আবারও বাংলাদেশ পাকিস্তান 10 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশ করতে পারে কিনা দেখা যাক সেটা। আপনারা ভালো থাকবেন সবাই।